কাশ্মীরের ডাল লেকে যেরকম বোটিং করার যে একটা মজা আছে, ঠিক সেরকমই একটা ফিলিংস আমি পাচ্ছি। যেহেতু আমরা একটা লেক ফেসিং রুম নিয়েছি, যেখান থেকে বসে এইখান থেকে বেশ সুন্দর একটা লেকের ভিউ এনজয় করতে পারবো। এই একটা গাড়ি পাওয়া গেলে 1500 টাকা নিচ্ছে। এখানে এসে যেই জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মোটামুটি নৈনিতালের জন্য 1500 অব্দি রিজার্ভ ট্যাক্সি করা যাচ্ছে। এই দেখুন কি সুন্দর সুন্দর ইউনিক ক্যান্ডেল, ছোট্ট ছোট্ট পুতুলের মতন। আপেলের ক্যান্ডেল, কমলা লেবুর ক্যান্ডেল, বেদানার ক্যান্ডেল। আর এই হচ্ছে নয়না দেবী মন্দিরের প্রবেশদ্বার। আমার নৈনিতাল ভ্রমণ সিরিজের আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম হাওড়া থেকে সবথেকে অল্প সময়ে ট্রেনে করে কিভাবে আপনারা নৈনিতাল এসে পৌঁছাবেন, অর্থাৎ হাওড়া লালকুয়া এক্সপ্রেসের 3 ইকোনমির সম্পূর্ণ যাত্রা। আপনারা যারা সেই পর্বটি কোনো কারণে দেখে উঠতে পারেননি তাদের জন্য উপরে আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। ও আজকের ভিডিওটি ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভিডিওটি দেখে আসার অনুরোধ জানালাম। আজকের পর্বে আমি আপনাদের জানাবো লালকুয়া স্টেশন থেকে কিভাবে অল্প খরচে আপনারা নৈনিতাল পৌঁছাতে পারবেন। একই সাথে আজকের এই ভিডিওতে খোঁজ দেবো নৈনিতালে বাজেট রুম সহ লেক ভিউ রুমেরও। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লালকুয়া জাংশন। হাওড়া থেকে লালকুয়া জাংশন পর্যন্ত 1284 কিলোমিটারের যাত্রাপথ আমি অলরেডি সম্পূর্ণ করেছি। আপনারা যারা সেই ট্রেন ব্লগটি এখনও দেখেননি তাদের জন্য উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইব, অবশ্যই গিয়ে দেখবেন। আর এই লালকুয়া জাংশন থেকেই শুরু হচ্ছে আমার নৈনিতাল ভ্রমণ সিরিজের। চলুন এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়া যাক এবং সেখান থেকে ট্যাক্সি দিয়ে তারপরে যাওয়া যাক নৈনিতালের উদ্দেশ্যে। এই যে আমার সঙ্গী। নমস্কার। নমস্কার নমস্কার। কি খবর সবার? সবাই ভালো আছে, তোমার কি খবর বলো? আমি তো সারা পৃথিবী ঘুরে নৈনিতাল এলাম। আসার কথা ছিল শুভদীপের সাথে একই কোচে একই জায়গায়, কিন্তু তা হলো না। যাই হোক, শেষমেশ পৌঁছে গেলাম, দেখা হলো, এটাই বড় ব্যাপার। এখান থেকে নৈনিতাল 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট নেবে। আর এখানে আমি এতক্ষণ যে বসেছিলাম 2-1 গাড়িওয়ালার সঙ্গেও কথা বলছিলাম, যারা এখান থেকে ভীমতালের দিকে যাবেন ভাবছেন, সেখানে 1500 টাকা অবধি রাজি করানো যাচ্ছে ছোট সুইফট ডিজায়ার গাড়ি। কিন্তু নৈনিতাল অবধি কিন্তু ওই 1800-2000-এর নিচে কেউ যেতে চাইছে না। এখান থেকে ছোটখাটো টেম্পু ভ্যান বা শেয়ার গাড়ি আছে কিনা সেটা দেখে আপনাদের এবার জানাচ্ছি। এই হচ্ছে এক্সিট স্টেশনে। বাইরে বেরোলে এইখান থেকে অনেক ছোট অটো টাইপ দেখা যাচ্ছে। চলুন বাইরে গিয়ে সম্পূর্ণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আপাতত বেশ কথাবার্তা বলে এই একটা গাড়ি পাওয়া গেল, 1500 টাকা নিচ্ছে। এখানে এসে যেই জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মোটামুটি নৈনিতালের জন্য 1500 অব্দি রিজার্ভ ট্যাক্সি অন্তত রাজি করানো যাচ্ছে। এছাড়া যদি আর্টিকা বা বড় গাড়িগুলো হয় তাহলে মিনিমাম ওই 2200 পর্যন্ত রাজি করানো যাচ্ছে। 2500 বলে, কিন্তু 2200 পর্যন্ত রাজি করানো যাচ্ছে। যখন নৈনিতালের যখন ঢুকবো ম্যাল রোডে তখন 110 টাকা একটা খালি টোল দিতে হবে, ওটা এক্সট্রা 1500 প্লাস হচ্ছে 110। তাই চলুন জার্নি শুরু করা যাক আজকের। লালকুয়া স্টেশন চত্বরকে বিদায় জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম নৈনিতালের উদ্দেশ্যে। লালকুয়া থেকে নৈনিতালের দূরত্ব প্রায় 61 কিলোমিটারের কাছাকাছি। সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি। আপনারা যারা চাইবেন পাবলিক ট্রান্সপোর্টে করে নৈনিতাল পৌঁছাতে তাদের জন্য বলে রাখি, লালকুয়া স্টেশনের বাইরে থেকে আপনাকে অটো ধরে পৌঁছাতে হবে হলদওয়ানি বাস স্ট্যান্ড ও তারপর সেখান থেকে নৈনিতালগামী বাসে করে নৈনিতাল বাস স্ট্যান্ড পর্যন্ত। এক্ষেত্রে অটো ও বাস ভাড়া মিলিয়ে সর্বোচ্চ খরচ হতে পারে জনপ্রতি 120 থেকে 150 টাকা পর্যন্ত। নৈনিতাল এলে ট্যুর প্ল্যান কি করে করবেন এবং গাড়ি ভাড়ায় বা কত পড়তে পারে সেই সব তথ্য এবার আমাদের ড্রাইভার দীনেশজির কাছ থেকে
চলুন জেনে নেওয়া যাক। এখন এই দাদার থেকে একবার জেনে নেওয়া যাক যে যারা আপনারা 6 নাইট 7 ডেজ বা 7 নাইট 8 ডেজ এখানে আসছেন আর কি কি দেখা যায় বা ট্যুর প্ল্যানটাকে কিভাবে সাজানো যায়। আমি বলে দিই, ওনার যেরকম হন্ডা এমএস গাড়ি, উনি পার ডে যদি আপনি রিজার্ভ করে যান 1,000-3,000 টাকা করে নেয় फॉर माने अपनी ऑन दैट केस आप टूरिस्ट के साथ रह जाते हो राइट। मतलब आपका रिजर्व गाड़ी बन जाता है। हाँ, पूरा 8 दिन का 8 दिन का रिजर्व बन जाता है। तो मतलब आप ये थोड़ा मतलब जो देख रहे हैं उनको ये बता दीजिए कि आइडियल रूट प्लान क्या रहता है। मतलब आप यूजुअली क्या लेते हो। पहला दिन यहाँ से आप कौशानी चले जाते हैं। पहला दिन दादा हम लोग यहाँ से जाता है बाया भीमताल होते हुए रानीखेत साइट सीन करके कौसानी नाइट करता है। कौशानी नाइट, अच्छा। दूसरा दिन कौसानी का लोकल जैसे टी गार्डन और सॉल फैक्ट्री और आपका ये रुद्रधारी टेम्पल ये दिखाता है। अच्छा। और तीसरा दिन फिर वहाँ से बैजनाथ होते हुए बागेश्वर होके मुंशियारी नाइट करता है। ओके। फिर मुंशियारी दूसरा दिन फिर लोकल साइट सीन होता है। ओके। नंदा देवी टेम्पल, म्यूजियम ये सब देख के वहीं रुक जाता है। अच्छा। उसके अगला दिन फिर हम वहाँ से आता है बाया कालामुनी बिरती फॉल देखते हुए आपका चकोड़ी नाइट करता है। चकोड़ी नाइट। हाँ, चकोड़ी के बाद फिर नेक्स्ट दिन हमारा होता है आपका ये पाताल भुवनेश्वर। पाताल भुवनेश्वर देख के इको बिन्सर या बिन्सर में नाइट करता है। अच्छा। फिर उसके बाद हम आ जाता है बाया अल्मोड़ा होते हुए नैनीताल। नैनीताल में 2 नाइट करता है। और फिर उसके बाद लालकुआ या काठगोदाम जो भी जिसको ड्रॉप चाहिए। सैटरडे टू सैटरडे प्रोग्राम होता है 8 दिन का। 8 दिन का। इसमें लास्ट दिन हम लोग क्या करता है 10 बजे चेकआउट हो जाता है नैनीताल में। तो उसके बाद हम लोग पार्टी को भीमताल, सातताल, नकुचिया ताल घुमाते हुए लालकुआ स्टेशन पे ड्रॉप कर देता है। ओके ओके। তো এই ছিল নৈনিতাল সহ মুন্সিয়ারি ভ্রমণের টোটাল ট্যুর প্ল্যান। আপনারা যদি ঠিক এইভাবে আপনাদের ট্যুরটিকে সম্পূর্ণ করতে চান সেক্ষেত্রে আপনারা দীনেশজিকে কল করতে পারেন। আর এই দেখুন, কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম কাঠগোদাম স্টেশনের কাছাকাছি। আপনারা যারা বাগ এক্সপ্রেসে করে নৈনিতাল আসবেন ভাবছেন তাদের কিন্তু এই কাঠগোদাম স্টেশন থেকেই জার্নি শুরু করতে হবে। আর নৈনিতালের এই পাহাড় বা সৌন্দর্য একরকম আলাদাই জিনিস। এই দেখুন কি সুন্দর লাগছে। তবে ওয়েদারটা একটু মার দিচ্ছে আমাদের, মানে আসার আগেই দেখছিলাম ট্রেনে বসে কয়েক পয়সা বৃষ্টি পড়ছিল আর মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। আমরা প্রায় আধ ঘন্টার কাছাকাছি চলে এই একটা ধাবার সামনে এসে পৌঁছালাম। এইখানে সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো, এখনও পেটে কিছুই পড়েনি, সেই যে স্টেশন থেকে বেরিয়েছি। এই চলে এসছে আজকে আমাদের ব্রেকফাস্ট। নিয়েছি আলু পরোটা, এখানে রয়েছে একটা তরকারি আর আলু পরোটা যেটা দিয়ে খায় ম্যাক্সিমাম জায়গায়, এই যে সেই চাটনি। আর এর সাথে নিয়েছি পকোড়া, হাফ প্লেট পকোড়া। এই পাহাড়ি এলাকায় এই ঠান্ডার মধ্যে এখনও দেখতে পাচ্ছেন আমি গায়ে এখনও সোয়েটার চড়াইনি, ভালো না। এই আলু পরোটা খাচ্ছি। আর আমার যে বললাম পকোড়া আসছে, এ হচ্ছে সেই পকোড়া, পেঁয়াজের পকোড়া। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আবার রওনা দেবো নৈনিতালের উদ্দেশ্যে। এই জায়গাটা যেই জায়গাটা আমরা রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে দোগাঁও বা 2 ভিলেজ। এখান থেকে নৈনিতালের দূরত্ব আর মাত্র যেটা সেটা হচ্ছে 25 কিলোমিটার মাত্র। মানে এটা হচ্ছে গিয়ে মানে স্টেশন থেকে নেমে সব থেকে কাছে হিল স্টেশন যেটাকে বলা চলে। এরকম যে শর্টে মানে এত শর্টেস্ট হিল স্টেশন আমি খুব কমই দেখেছি। এনজিপি নেমে তারপরে কার্শিয়াং বা গ্যাংটক বা দার্জিলিং যাই বলুন না কেন, একটা বেশ সময় নেয়, একটা বেশ হেক্টিক একটা জার্নি হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে সেটা না, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গাড়িতে করে আরাম করে মাত্র ঘন্টাখানিকের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় নৈনিতালে। সোজা রাস্তা আলমোড়া রানীক্ষেত, আর আমরা এই যে বাহাতে উঠে পড়লাম ব্যাগ দিয়ে নৈনিতাল। নৈনিতাল দেখাচ্ছে আর মাত্র 15 কিলোমিটার। সেই যে খেতে নেমেছি তারপর থেকে সেই যে গুড়ি গুড়ি টুয়াক পলসে বৃষ্টি পড়া শুরু করেছে, তা এখনও চলছে। জানি না যে নৈনিতালে গিয়ে কি সিন হবে। অবশেষে এসে পৌঁছালাম নৈনিতালের মল রোড। ওপরে সাইনবোর্ড দেখাচ্ছে 0, মানে পৌঁছে গেছি ম্যাল রোডে একদম। এই হচ্ছে ম্যাল রোড আর এই সামনেই হচ্ছে নৈনি লেক। যেমনটি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম,
আমরা কিন্তু কোনো হোটেল ঠিক করে আসিনি। এই মল রোডে নেমে বেশ কিছু হোটেল বেছে তারপর তার মধ্যে থেকে একটিতে থাকার সিদ্ধান্ত নেব আমরা। বেশ কিছুক্ষণ ধরে হোটেল খোঁজার পর আমরা এসে উঠলাম হোটেল সিগনেচারে। রুম অলরেডি আমরা মোটামুটি পেয়ে গেছি, বুক করে নিয়েছি। কিন্তু নৈনিতালে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক লেভেলের বৃষ্টি। এই রুমের ভেতরে ঢুকেই বড় কিং সাইজের বেড, আমাদের লাগেজ অলরেডি চলে এসছে, রয়েছে ইন্টারকমের ব্যবস্থা। এই হচ্ছে বেডের পেছনের ব্যাকগ্রাউন্ড, একটা ছবি রয়েছে এখানে বেশ। আর যেহেতু আমরা একটা লেক ফেসিং রুম নিয়েছি, এইখানে বেশ একটা সোফার সেট করে দেওয়া রয়েছে, যেখান থেকে বসে এইখান থেকে বেশ সুন্দর একটা লেকের ভিউ এনজয় করতে পারবো। সামনে রয়েছে একটা মিরর, এখানে ছোট একটা ওয়ার্ড্রপ টাইপ দেওয়া রয়েছে, আর রয়েছে এখানে একটা টিভি, টাওয়ালের ব্যবস্থা এইখানে রয়েছে, আর এই সাবান। এইখানে নিচে ছোট একটা আলমারি টাইপস রয়েছে, এখানে এক্সট্রা বালিশ রয়েছে। তো এই যে এই রুমটা আমাদের পড়েছে 2500 টাকা। কি মনে হচ্ছে এটা 2500 টাকার রুম বলে তুমি কি কনসিডার করবে? না, এগুলো দেখুন ফ্র্যাঙ্কলি স্পিকিং 1800 টাকা থেকে 2000 টাকা অবধি হলেই ভালো। তবে মুশকিল কি, আমরা এসেছি শনিবার, উইকেন্ড, সব জায়গাতেই যে যা পারছে দাম বলছে। আর এই প্রপার্টিটাকে কিন্তু এই প্রপার্টিটার ঘরের স্ট্যান্ডার্ড দেখে গুলিয়ে ফেলবেন না, এটার দাম এর লোকেশনের জন্য। 8-10টা সিঁড়ি নামলেই যেরকম শুভদীপ দেখালো নিচে মল রোড, লেকের একটা ভিউ আছে, সেই জন্য কিন্তু এই প্রপার্টিটার দাম। নইলে আমাকে যদি কেউ এই ঘরটা 2500 বলতো আমি হয়তো দিতাম না। এগুলো ম্যাক্সিমাম আমি বলছি ব্রেকফাস্ট ছাড়া যেহেতু 2000 টাকা অবধি আমার মনে হয় বার্গেনিং করে নামানো যায়। তবে আজকে ওনারা অনেক চেষ্টা করলাম, এর কমে দিতে রাজি হলো। একদম একদম। আর এই হচ্ছে এই রুমের বাথরুম, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল। সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি কিন্তু গরম জল পাওয়া যাবে। এই রয়েছে মিরর আর একটা বেসিন, আর এই হচ্ছে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জায়গা। তবে এই যে আমরা রুমটা বুক করেছি, এটা হচ্ছে 2 মার্চের রুম রেন্ট। জানি না এরপরে সিজন বাড়লে এরা কি রেট রাখবে, কিংবা দাম বাড়াবে না দাম কমাবে, সেটা একদমই এদের উপর নির্ভর করে। তবে আমরা এইটা 2500-এ পেলাম, তবে এটাকে আমি কনসিডার করতে পারছি না 2500-এর রুম হিসাবে। এই রুমের ম্যাক্সিমামটাই হচ্ছে গিয়ে সেই পুরনো ধাঁচের, মানে পুরনো ধাঁচের বলতে কি এটাকে নতুন করে রেনোভেশনের কোনো কিছুই হয়নি, মানে সেই মান্দাত্তার আমলেরই রুম, মানে আগের থেকেই যা চলে আসছে সেটাই। ঘড়িতে সময় ঠিক 3:35। জার্নির কথা যদি বলতে হয়, আমরা যখন ওই লালকুয়া থেকে গাড়ি ধরলাম, মাত্র 1 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম এইখানে। আমরা যেখানে রয়েছি, এই আমার পেছনে হোটেল অ্যাম্বাসেডর লেখা আছে, হোটেল সিগনেচার। আর এই হচ্ছে নাইনি লেক, সেটা হচ্ছে ঠিক এই সামনে। আর এই সাইড দিয়ে যদি আমরা এগিয়ে যাই, এই সোজাটা হচ্ছে গিয়ে মাল্লিতাল। আর আমরা যদি এই দিকটা দেখি, এই দিকটা যেই দিক দিয়ে আমরা এলাম, এটা হচ্ছে তাল্লিতাল। এখন আমরা বেরোলাম, বেরিয়ে এখন টোটাল এই নাইনি লেকটা একটু বোটিং করব, দেন নয়না দেবী মন্দির যাব। আর এই সামনেই এই যে দেখুন বোটিংয়ের জন্য বিভিন্ন লোকেরা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে বোটিং শুরু হয়, প্লাস এখান থেকেই আপনারা বুকিংও করতে পারবেন। আর এই দেখুন এই যে এই নৌকাগুলোতে করে আপনারা টোটাল এই নাইনি লেক ঘুরতে পারবেন। আপনারা যদি এর হাফ চক্কর লাগান তাহলে পড়বে 375, আর যদি এইটা ফুল চক্কর কাটেন তাহলে পড়বে 420 টাকা। আর এটা কিন্তু এক একজনের না, মানে একটা টোটাল বোট আপনাদের পুরো কিন্তু একদম রিজার্ভ থাকবে। আমরা বুক করলাম 420 টাকা দামের যে বোটিংটা আছে সেটা। তো চলুন এবার বোটে ওঠা যাক। আমাদের নৈনি লেকে এবার বোটিং শুরু হলো, এই দেখুন।
এই যে আমরা এখন বোটিং করছি এই নৈনিতালের যে নৈনি লেক আছে, এর ফিলিংসটা অনেকটা সেই ডাল লেকের মতন। যদিও আমি যাইনি, কাশ্মীরের ডাল লেকে যেরকম বোটিং করার যে একটা মজা আছে, ঠিক সেরকমই একটা ফিলিংস আমি পাচ্ছি। বেশ সুন্দর লাগছে এখানে বোটিং করতে। যারা আপনারা আসছেন অবভিয়াসলি কিন্তু ওই বোটিংটা ট্রাই করবেন। ওই সাইডটাই ঠিক আমাদের হোটেলটা, আর ওইখান থেকেই আমরা আমাদের যে বোটটা সেটা আমরা বুকিং করলাম। এই সাইডে রয়েছে পাষাণ দেবীর মন্দির। একটু যদি জুম করি তাহলে হয়তো দেখা যাবে, এই সাইডটায় রয়েছে ঠিক পাষাণ দেবীর মন্দির। আচ্ছা, এইখানে হনুমান মন্দির, গুরুদেব মন্দির আর একটা শনি মন্দির রয়েছে। আর আমরা যাচ্ছি একদম ডিরেক্টলি ওই ম্যাল রোড বা নয়না দেবী মন্দিরের একদম কাছাকাছি। ওনারা কিন্তু যেটা ওনাদের ফুল চক্কর সেটা হচ্ছে ওই যে ওই মন্দির থেকে পাষাণ দেবীর মন্দির হয়ে এই 3টে মন্দির কমপ্লিট করে তারপরে আবার আপনাকে যেখান থেকে তুলেছিল সেখানে স্টার্টিং পয়েন্টে আবার ড্রপ করে দেবে। আমরা এটা যেটা করলাম সেটা অ্যাকচুয়ালি 320টা, এটা আমাদেরই বোকামি, ওনাদের ব্লেম করে লাভ নেই। ওরা চাইলে ড্রপ করেই দিতে পারে, তবে এত দূর আসছি যখন হাঁটবো কেন? হ্যাঁ, এবার আমরা তো ওই দিকটাই ছিলাম। আমরা ওই দিক থেকে এক কাজ করলাম যে বেকার এতটা না ঘুরে আমাদেরই বুকিংয়ের একটা যদিও ফল্ট, আমরা ডিরেক্টলি একদম নয়না দেবী মন্দির যাচ্ছি। এরা কিন্তু নয়না দেবী মন্দির অবধি ডিরেক্টলি এই বোটে করে নিয়ে যায় না, মানে এটা অ্যাকচুয়ালি এদের প্যাকেজের মধ্যে পড়ে না। আমরা যেই পয়েন্টটা থেকে আমাদের বুকিং করলাম, এরকম টোটাল এই যে নৈনি লেক আছে, এই নৈনি লেকে টোটাল 8খানা পয়েন্ট আছে। আমরা যে নৈনি দেবী মন্দিরের কাছে নামছি ওখান থেকেও একটা বোটিং ছাড়ে। তাছাড়াও আরও অনেক জায়গা আছে, মানে মাল্লিতালের দিকেও আছে, তাল্লিতালের দিকেও আছে। আমরা মাল্লিতালের দিকে এখন যাচ্ছি। আমরা মাল্লি আর তাল্লির একদম ঠিক মিডল পয়েন্টে ছিলাম। আর ঠিক ওই দিকটাই হচ্ছে গিয়ে রোপওয়ে পয়েন্ট। ওই যে রোপওয়ে যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছেন কি না, ওই দিকের উপর থেকে নামছে। আর কথা বলতে বলতে আমরা চলে এলাম, ওই দেখুন পেছনে নয়না দেবী টেম্পল দেখা যাচ্ছে। আমাদের এই মিনিট 15-20 বোট রাইড প্রায় শেষের দিকে। আর এই যে নৈনি লেক, এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেখতে পাচ্ছি, মানে মাঝে মাঝে যেমন সেই পুকুরে ডুবডাব করে ওঠে সেই টাইপের। আর এই যে পুরো সিটিটা এদিকে দেখতে পাচ্ছেন নৈনিতালের, টোটাল এই যে এই লেকের জলই কিন্তু এখান থেকে পিউরিফাই করে তারপরে হোটেলসগুলো ইউজ করে। আমরা আমাদের বোট রাইডের সফর শেষ করে ফেললাম। পাশেই রয়েছে নয়না দেবীর মন্দির। আর এই নয়না দেবীর নয়ন যখন এখানে পড়েছিল তারপরে ন্যাচারালি নাকি এই লেকটা তৈরি হয়েছিল, এটা আমরা শুনলাম আমাদের যিনি বোটে করে নিয়ে এলেন সেই বোট চালকের কাছ থেকে। ঠিক এই দিক থেকে আমরা উঠলাম নিচে বোট রাইড শেষ করে। আর এই দিক থেকে শুরু হচ্ছে ভুটিয়া মার্কেট। আচ্ছা, ভুটিয়া মার্কেট নামটা শুনতে একটু অকওয়ার্ড মনে হতে পারে, প্রথমে আমারও লেগেছিল। অ্যাকচুয়ালি ভুটিয়া মার্কেট বলা হয় কেননা এখানে সব ভুটানিজ লোকেরা এই মার্কেটটাকে চালায় বলে এর নাম ভুটিয়া মার্কেট। আর এই দিক দিয়ে যদি আমরা সোজা এগিয়ে যাই তাহলেই এই নয়না দেবী মন্দির একদমই সামনেই। আর এই হচ্ছে নয়না দেবী মন্দিরের প্রবেশদ্বার। সামনে রয়েছে পূজা সামগ্রীর অনেক দোকান। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব যখন মা সতীর মৃতদেহ নিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তাণ্ডব করে ঘুরতে থাকেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র চালিয়ে মাতা সতীর দেহ টুকরো টুকরো করে দেয়। এমত অবস্থায় মাতা সতীর শরীরের অংশের টুকরোগুলি যেই যেই স্থানে পড়ে সেই স্থানগুলিতে পরবর্তীকালে শক্তিপীঠ স্থাপিত হয়। আর এই নয়না দেবী মন্দির সেই শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম, কারণ ঠিক এই স্থানেই মাতা সতীর চোখের অংশটি পড়েছিল। যেহেতু মাতা সতীর নয়ন এই স্থানে পড়েছিল, তারপর থেকেই এই মন্দির নয়না দেবী মন্দির নামে খ্যাত হয়। এছাড়া মনে করা হয় এই নয়না দেবী মন্দিরকে ঘিরেই নৈনিতাল শহর গড়ে উঠেছে। এছাড়াও স্বামী বিবেকানন্দ এই নয়না দেবী মন্দিরে তার জীবদ্দশায় দুবার এসেছিলেন। প্রথমবার 1890 সালের আগস্ট মাসে ও দ্বিতীয়বার 1898 সালে। স্বামীজি মনে করতেন তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় এই নয়না দেবী মন্দির দর্শনের পর থেকে। মন্দির দর্শন আমাদের শেষ হলো, তবে আজ সকাল থেকে যেই লেভেলের বৃষ্টি আমাদের পেছন ধরেছে এই নৈনিতাল আসার পর থেকে, মানে এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে, হাঁটা যাচ্ছে এখনো মার্কেটের মধ্যে দিয়ে, কিন্তু বৃষ্টির লেভেল এতটাই পরিমাণে
বেড়েছে যে মানে সকাল থেকে হয়তো দুপুরবেলার দিকে যখন একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, তখন শুধুমাত্র খালি বৃষ্টিটা একটু ধরেছিল, রোদের দেখা পেয়েছিলাম তখন। আবার সন্ধ্যা হতে না হতেই প্রচুর পরিমাণে বৃষ্টি মাঝে মাঝে নামছে জোরে, কখন আবার কমছে। আর এই হচ্ছে টোটাল ভুটিয়া মার্কেটটা, দেখুন কি সুন্দর, বেশ বড় এই মার্কেট। এখানে খাবারের দোকান, ছাতার দোকান, সব রকমের দোকান রয়েছে, কিন্তু বিভিন্ন সোয়েটার অ্যান্ড ড্রেসেসের জন্য ওই সাইডে, এই সাইডে ছাতার দোকান রয়েছে বেশ, এই সাইডে সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সব রকমের খাবারের দোকান কিন্তু এখানে অ্যাভেলেবেল। আমাদের এই খাবার চলে এসছে, দুজনাই আমরা অর্ডার করেছি মশলা ধোসা। ধোসার সাইজটা খালি একবার দেখুন, বেশ বড়। দামটাও কিন্তু বড় সড়ো, দামটাও 150 টাকা। 150 টাকা দাম নিয়েছে এই মশলা ধোসা। দাদারটা চলে এসছে, আমারটা আসছে এবার। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, দুপুরে কোনো লাঞ্চ হয়নি, বিকেলই বলা চলে, এখন প্রায় 4:30-র কাছাকাছি বাজছে। তো খাবারের টেস্ট বেশ ভালোই ছিল, বিল ফিল মেটানো হয়ে গেল। এই ভুটিয়া মার্কেটের এই সামনে যে দেখাচ্ছিলাম আপনাদের, এইটা হচ্ছে নয়না দেবী মন্দির, আর এইটা হচ্ছে গুরুদুয়ারা। আর এই যে এই সাইডে রয়েছে একটা মস্ক বা মসজিদ, মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে নৈনিতাল কিন্তু সর্বধর্ম সমন্বয়ের জায়গা। আমাদের বর্ধমান সাইডের ওয়েদার আমি যেটা শুনছিলাম যে মোটামুটি 28-30 ডিগ্রির কাছাকাছি অলরেডি পৌঁছে গেছে, কিন্তু এখানে টেম্পারেচার এখন যেটা দেখাচ্ছে 9 ডিগ্রি, কালকে আবার দেখাচ্ছে যে 2 ডিগ্রি 1 ডিগ্রিতে নেমে চলে আসবে। মানে ঠান্ডার প্রকোপ এখানে কিন্তু বেশ রয়েছে, আর তার সঙ্গে বৃষ্টি কিন্তু অনবরত কয়েক পলসা করে পড়েই যাচ্ছে। যাই হোক, এখন চলুন মার্কেটটা ঘুরে দেখা যাক। নয়না দেবী মন্দিরের ঠিক এই দিকটা যেমন ভুটিয়া মার্কেট, এই দিকটা লেখা আছে ওয়েলকাম টু টিবেটিয়ান মার্কেট, এটা তিব্বতের মার্কেট, এই সাইডটা টোটালটাই। বেশ কিছুক্ষণ ধরে এই লোকাল মার্কেটটাকে ঘুরছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এমন একটা সময় আমরা এসেছি বুঝতেও পারিনি। বেশ কয়েকদিন দেখছিলাম ওয়েদার ভালোই ছিল, হঠাৎ দেখছি বৃষ্টি নেমেই, মানে কালকে আজকে সকালবেলা যখন লালকুয়াতে নেমেছে, লালকুয়া থেকেই তখন থেকে প্রথম থেকেই বৃষ্টি শুরু হয়েছে। দুপুরবেলা যেরকম বলছিলাম কিছুক্ষণ আগে একটু রোদ বেরিয়েছিল। মার্কেট ঘুরছি, মার্কেটের সব কিছু সোয়েটার ফোয়েটারের দাম একটু বেশি লাগছে আমার কাছে, কেননা আমাদের দার্জিলিং, গ্যাংটক কিংবা আমাদের ওই সাইডে যেই জিনিসটার দাম ধরুন 1000 টাকা, সেটা এখানে প্রায় 2500-3000 টাকা কাছাকাছি চাইছে, প্রায় 1-1.5 গুণের কাছাকাছি দাম বেশি। নয়না দেবীর মন্দিরের পাশে যে মার্কেটটা ছিল, সেই মার্কেটটা আমাদের ঘোরা মোটামুটি সম্পূর্ণ হলো। এবার একটু এই দিক দিয়ে হেঁটে হেঁটে এগোচ্ছি, দেখি আমাদের যে রাস্তা, হোটেলের সামনে দিয়ে যে রাস্তাটা কানেক্ট করছে, আমরা এখন সেই দিকে এগোচ্ছি। আর এখানে প্রশাসন যে কতটা অ্যাক্টিভ সেটা দেখা যাচ্ছে। এই সামনে যদি কোনো গাড়ি থাকে, সঙ্গে সঙ্গে বলছে গাড়ি হাঁটাও, গাড়ি দাঁড়াতেই দিচ্ছে না একদম। দুটো পার্টে ভাগ করা যায় এই উত্তরাখণ্ডকে। আরেকটা পার্ট হচ্ছে যে কুমায়ুনের পার্টটায় আমরা রয়েছি, যেটা হচ্ছে নৈনিতাল, ভীমতাল, আলমোড়া, মুন্সিয়ারি, এই টোটাল জায়গাটা হচ্ছে কুমায়ুনের মধ্যে পড়ে, মানে কুমায়ুন পার্বত্য অঞ্চলে। আর দ্বিতীয় যেটা আরেকটা আছে সেটা হচ্ছে যে গাড়োয়াল পার্বত্য অঞ্চল। গাড়োয়াল পার্বত্য অঞ্চল কোনটা? গাড়োয়াল পার্বত্য অঞ্চল হচ্ছে যে ওই উত্তরকাশী, দেরাদুন, মুসৌরি, তারপরে হচ্ছে গিয়ে কেদারনাথ, ওই সাইডটা হচ্ছে টোটালটাই
গাড়ওয়াল পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ে। নৈনিতালের এই মার্কেটে মানে ওই সাইডটাই বেশ রেস্টুরেন্টসগুলো ছিল। এইখান থেকে দেখছি এই গিফট হাউস, মিনি গিফট হাউস বলে লেখা আছে, এই যে লেখা আছে মিনি গিফট হাউস, এই দোকানগুলোতে দেখছি বেশ সুন্দর সুন্দর ক্যান্ডেলস পাওয়া যাচ্ছে। এই দেখুন কি সুন্দর সুন্দর ইউনিক ক্যান্ডেল, ছোট্ট ছোট্ট পুতুলের মতন। আপেলের ক্যান্ডেল, কমলা লেবুর ক্যান্ডেল, বেদানার ক্যান্ডেল, সব রকমের ক্যান্ডেল রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন রয়েছি নৈনিতাল লেকের এই ধারে। নৈনিতাল লেককে আরও যেন বেশ সুন্দর লাগছে এই সন্ধ্যাবেলাতে। কি অপূর্ব দৃশ্য দেখুন। কম পয়সায় যদি কাশ্মীরের স্বাদ পেতে হয় তাহলে নৈনিতাল ইজ বেস্ট। নৈনিতালের ম্যাল রোড এবং লোকাল মার্কেট ঘোরার একটা অভিজ্ঞতা বলতে পারেন। এখানে সব দোকানে কিন্তু ওই ফিক্সড প্রাইস, কেউ কিন্তু 1 পয়সা দাম কম করছে না। মানে সেই লোকালেই বলুন আর একটু ভালো দোকানেই বলুন, যেখানেই বলুন না কেন, একদম পুরো ফিক্সড, মানে বার্গেনিংয়ের কোনো জায়গাই নেই এখানে, 1 ফোঁটা দাম কমায় না এখানে। ঘড়িতে সময় এখন ঠিক 8:57। আমরা এখন হোটেলের বাইরে বেরিয়েছি রাতের ডিনারটা সেরে ফেলার জন্য। আমাদের হোটেলে ব্রেকফাস্টের বিভিন্ন স্ন্যাক্স, বিভিন্ন খাবার আইটেমস পাওয়া যায়, কিন্তু ডিনার বা লাঞ্চের কোনো অপশন এখানে নেই। যখন বিকেলবেলা বেরিয়েছিলাম দেখে এসেছিলাম যে আমাদের এই ম্যাল রোডেতেই, আমাদের এই হোটেলের পাশেই রয়েছে বেশ সুন্দর বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট। তার মধ্যে একটা ট্রাই করব। চলুন তাহলে যাওয়া যাক, দেখি এখানে কোথায় ভালো খাবার পাওয়া যায়। আমরা এই যে বার অ্যান্ড কিচেন, মানে এটা অ্যাকচুয়ালি বার ক্যাম্প ক্যাফে, এত পরিমাণে সব খাবারের প্রাইস মানে পকেটে টান ধরে যাবে। রিতমদা বসে রয়েছে, কেননা দাদা রাতের বেলা খেতে হবে। মানে 490 টাকা করে 1 প্লেট চিকেন বিরিয়ানি, ভাবতে পারছেন কী লেভেলের দাম। তো আমি আমার হোটেলের সামনে এখানে রয়েছে মোমোর দোকান, মোমো দিই আজকে রাতের। এই হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা, আর তার ঠিক সামনে এই যে মোমোর দোকান, এইখানে মোমো বসেছে। 80 টাকা করে হচ্ছে এনাদের ভেজ প্লেট, আর চিকেন এখানে আশা করি নেই। আর এদের হচ্ছে কি আর একটা রয়েছে, সেটা হচ্ছে পনির মোমো, সেটা হচ্ছে যে 100 টাকা প্লেট, 8 পিস করে দেবে এক একটাতে। এই চলে এলো আমার রাতের খাবার, মোমো, বেশ ধোয়া বেরোচ্ছে। চলুন তাহলে এবার রাতের ডিনার সেরে ফেলা যাক। আজকের পর্বটি এই পর্যন্তই। এর পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব নৈনিতাল সহ ভীমতালের সাইট সিনে। আজকের পর্বটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।